আচ্ছা, তো আমরা লাইভে চলে আসি। আজকে লাইভ ক্লাসটা একটু লেট হয়ে গেল, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনও থামেনি এবং এখানে ইলেকট্রিসিটিও নাই। তো ইলেকট্রিসিটি এখনও আসেনি, আমরা আইপিএস ব্যবহার করে ক্লাসটি সংযোগ করলাম। তো দেখা যাক কত সময় ক্লাস নেওয়া যেতে পারে, এর মধ্যে ইলেকট্রিসিটি আসে কিনা। তো তোমরা দ্রুত একটু লাইভ ক্লাসে জয়েন করে নাও। আজকে আমরা দুপুর 2টায় যে অনলাইন পরীক্ষাটা হয়েছে, তোমাদের বিগত যে ক্লাসগুলো আমরা নিয়েছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর, তার উপর আমি একটা পরীক্ষা নিয়েছিলাম। তো সেই পরীক্ষায় যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করব। সেই কোশ্চেনগুলোর সঠিক অ্যান্সার এবং ওই কোশ্চেন রিলেটেড আরও যে বিভিন্ন ধরনের তথ্যগুলো আমাদেরকে জানতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো তোমরা দ্রুত লাইভ ক্লাসটাতে জয়েন করো এবং লাইভ ক্লাসটা অবশ্যই শেয়ার করো। আর লাইভ ক্লাসের সব কিছু ঠিক আছে কিনা, ভিডিও এবং অডিও, এটা আমাদেরকে একটু অবশ্যই জানাবা। একটু দ্রুত জয়েন করো সবাই। আমরা এখানে ইলেকট্রিসিটি প্রবলেম, আইপিএস সংযোগ দিয়ে ক্লাসটি নেওয়া হচ্ছে। এখন আইপিএস কত সময় আমাদেরকে সাপোর্ট দিতে পারবে, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু অডিও এবং ভিডিওর বিষয়ে একটু দ্রুত কমেন্টে জানাও। সানাইম ইসলাম বলছো অল ওকে। আচ্ছা, যদি ওকে হয় তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আর ক্লাসটা তোমরা অবশ্যই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, তো ওকে থাকলে আমরা শুরু করে নিই। আমি এখানে কোশ্চেনগুলো প্রিন্ট আউট করে নিছি। তো তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করছো তারা তো অলরেডি কী ধরনের কোশ্চেন সেখানে ছিল এটার কনসেপ্ট পেয়ে গেছো। যে যারা পরীক্ষা দেওনি, তোমরা পরীক্ষাগুলো যেগুলো অনলাইনে অনুষ্ঠিত হবে এগুলো তোমরা দিতে পারো, যেহেতু এখন তোমাদের অফলাইনে বিভিন্ন জায়গায় যারা যেখানে কোচিং ক্লাস করতে সেখানে ক্লাসগুলো অফ আছে, তো পরীক্ষাও অফ আছে। তো আমাদের কিন্তু বারবার পরীক্ষা দিয়ে বিষয়গুলো প্র্যাকটিস করে নিতে হবে। অনেক সময় তোমার অনেক কিছু জানা মনে হইতে পারে, বাট পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আমরা একটু কনফিউশনে পড়ে যাই। এখানে বারবার পরীক্ষা দিয়ে আমাদের কনফিউশনটা কিন্তু দূর করে নিতে হবে। তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, আমি এখন ক্লাসেও কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দিব। তো তোমরা এখানে কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে তোমাদের যে মূল্যায়ন সেটা কিন্তু তোমরা যাচাই করে নিতে পারো, ঠিক আছে? তো আমরা প্রতিটা কোশ্চেনে আবার এখানে ক্লাসে পূর্ণাঙ্গভাবে সলভ করব। ওই প্রশ্নের অ্যান্সারটা জানবো এবং ওই প্রশ্নের রিলেটেড আরও বিভিন্ন তথ্য আমরা এখানে ক্লাসে আলোচনা করব। তো আমি এখানে প্রথম প্রশ্নটা তোমাদেরকে একটু নোট ডাউন করে দিচ্ছি। তোমরা অবশ্যই অ্যান্সারগুলো কমেন্ট আকারে জানাবা যারা ক্লাসে অলরেডি অংশগ্রহণ করছো। তো এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রোগ্রাম লেখার সাংকেতিক ভাষা কোনটি? প্রোগ্রাম লেখার সাংকেতিক ভাষা কোনটি? হ্যাঁ, অপশনগুলো যদি আমি একটু দিয়ে দিই। প্রথম অপশন হচ্ছে মেশিন ভাষা, দ্বিতীয় অপশন দেয়া ছিল তোমাদের অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় যে অপশন সেই অপশনটা দেয়া ছিল উচ্চতর ভাষা, এবং চতুর্থ যে অপশন সেটা দেয়া ছিল অতি উচ্চতর ভাষা। ঠিক আছে? তো তোমরা খুবই দ্রুত কমেন্ট করে এটার অ্যান্সারটা কী হবে আমাকে জানাই দাও। তারপর এই কোশ্চেন সংশ্লিষ্ট যে আলোচনা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
প্রশ্ন হচ্ছে প্রোগ্রাম লেখার সাংকেতিক ভাষা কোনটি? অপশন সহ তোমাদেরকে দিয়ে দিলাম যেন তোমাদের অ্যান্সার করতে দ্রুত অ্যান্সার করতে সুবিধা হয়। তো তোমরা চাইলে অ্যান্সার কোনটা সেটাও বলে দিতে পারো, আবার ক খ গ ঘ এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটাও বলে নিতে পারো। সবাই অ্যান্সার করো, এতে আমাদের বিষয়গুলো আরও একবার একটু রিভিশন হয়ে যাবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করছিল আর যারা অংশগ্রহণ করনি তারা অবশ্যই এখানে অ্যান্সার করে তোমাদের সঠিক উত্তরটা যাচাই করে নাও। আচ্ছা, তোমরা মনে হয় আমার কথা বুঝতে পারোনি, আমি অ্যান্সার চাচ্ছি। এখন তোমরা যদি রেসপন্স না করো বা অ্যান্সার না করো তাহলে কিন্তু আমি গতদিন যেভাবে লাইভ ক্লাসটা শেষ করে দিয়েছিলাম আজকেও লাইভ ক্লাসটা শেষ করে দিব। এই লাইভ ক্লাসগুলোতে তো আমার বেনিফিট নাই, তাই না? এখানে তো আমি তোমাদের পেমেন্ট নিয়ে পড়াচ্ছি না। লাইভ ক্লাসগুলো টোটালি তোমাদের জন্য ফ্রিলি পড়ানো হচ্ছে এবং আমি যতদূর সম্ভব চেষ্টা করতেছি অফলাইনে যেভাবে স্টুডেন্টদের আমি পড়াই সেভাবেই তোমাদের অনলাইনেই বিষয়টা সার্ভ করার। এখন সেটা যদি তোমাদের ভালো না মনে হয় বা বিষয়টা যদি তোমাদের কাছে ভালো না লাগে তাহলে তো আমার পক্ষ থেকে আর কিছু করার নাই। আমি শুধু তোমাদের রেসপন্স চাচ্ছি, আর শুধু যে রেসপন্সটাও যদি না পাই তাহলে এটা খুবই খারাপ বিষয়। আর একটা বিষয়, শেয়ারের বিষয়ে গতদিন অনেকেই একটু হাসাহাসি করছো যে বিষয়টা কি হলো, শেয়ার করি নাই এই জন্য ক্লাসটা অফ করে দিল। তো এটা হাসা না, এটা আসলে তোমাদের একটু লজ্জা পাওয়ার কথা। কারণ একজন শিক্ষকের যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার না করো তাহলে তো তোমরা সঠিকভাবে বিষয়গুলো শিখতে পারবে না, তাই না? একটা লাইভ ক্লাস শেয়ার করাতে তোমার তো খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে? তো এতটুকু তো কৃতজ্ঞতা তোমরা স্বীকার করতেই পারো, তো সেখানে আবার হাসাহাসির তো কোনো প্রয়োজন নাই। এবং এটা তো লজ্জা পাওয়ার কথা যে আমি একটা কথা বললাম তোমরা সেটা শুনলা না, তাই তো? আচ্ছা, তো অ্যান্সার অলরেডি অনেকেই করছো। তো অ্যান্সারটা তোমাদের পক্ষ থেকে যারা আসছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ, এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। প্রোগ্রাম লেখার যে সাংকেতিক ভাষা সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। তো অ্যাসেম্বলি ভাষার কিন্তু আরও একটা নাম আছে, এই অ্যাসেম্বলি ভাষাটাকে ন্যামনিক ভাষাও বলা হয়। অ্যাসেম্বলি ভাষাকে আর কি বলা হয়? অ্যাসেম্বলি ভাষাকে ন্যামনিক ভাষাও বলা হয়। তো এখান থেকে তোমাদের আর যে কোশ্চেনগুলো আসতে পারে, এখন বলো যে অ্যাসেম্বলি ভাষা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? অ্যাসেম্বলি ভাষা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? অ্যাসেম্বলি ভাষা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? আমরা এই বিষয়গুলো নিয়ে এর আগেও আলোচনা করছি, এখন বারবার তোমাদের এই বিষয়গুলো আমি আলোচনার মধ্যে নিয়ে আসতেছি এই কারণেই যেন তোমাদের ক্লাসে বারবার আলোচনার মাধ্যমে পুরো বিষয়গুলাই ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এখনও অনেক দেরি, হয়তো যে সামনে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা ডেট আছে সেটা ঢাকা সহ আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সেটা হয়তো আবার পিছাতে পারে, তাই না? এই কারণে আমাদের আসলে এখনই প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই যে আমাদের আইসিটি কমপ্লিট করে নিতে হবে বা শেষ করে নিতে হবে। এই জন্য আমি ধারাবাহিকভাবে যাচ্ছি এবং পূর্ণাঙ্গভাবে তোমাদেরকে, আমার মনে হয় যে এই ক্লাসগুলো কমপ্লিট করলে তুমি এটা প্রুফ করেও নিতে পারো যে কোনো সহায়ক বই কিনে সেখান থেকে কোশ্চেনগুলো সলভ করলে আমি আশা করতেছি যে 100% কোশ্চেন কিন্তু তুমি সলভ করে নিতে পারবা, ঠিক আছে? তো প্রথমে আমরা 4টা ক্লাসে অংশগ্রহণ করলাম, সেখান থেকে আবার একটা পরীক্ষা নিলাম, এখন ওই পরীক্ষার সলভ নেওয়া হচ্ছে। তো এটাই তো একটা পারফেক্ট ক্লাস বা পারফেক্ট কোর্স, এর থেকে ভালোভাবে তো আর শেখানোর কোনো মাধ্যম হয়তো হইতে পারে না, তাই না? তো তোমরা এটারও অ্যান্সার একটু দ্রুত বলে দাও। সেটা কি জিজ্ঞেস করলাম যে প্রোগ্রামিং ভাষা কোন স্তরের, অ্যাসেম্বলি ভাষা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? মেহেদি হাসান বলছো লো লেভেল। আসলে তোমাকে লো লেভেল যদি দেয়া থাকে অপশনে তাহলে তো তুমি লো লেভেল অবশ্যই দেখাবা, কিন্তু আমি যেটা জানতে চাইছি প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম হচ্ছে 5টা। প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম কয়টা? 5টা। ওখানে তোমাকে বলতো যদি যে অ্যাসেম্বলি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং ভাষা, সেক্ষেত্রে তোমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হয়তো লো লেভেল। কারণ প্রোগ্রামিং ভাষা প্রধানত দুই ধরনের, বুঝতে পারছো? একটা হচ্ছে লো লেভেল, একটা হচ্ছে হাই লেভেল। লো লেভেল আবার দুইটা, একটা মেশিন আর একটা হচ্ছে অ্যাসেম্বলি। আর হাই লেভেল আবার দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রাকচার্ড আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। এই ধরনের কোশ্চেন আছে, আমি তখন আলোচনা আসবো। তো এখানে কিন্তু ধরন বলে নাই, ধরন বললে তোমার লো লেভেলটা অ্যাপ্রোপ্রিয়েট হইতো। তারপরে যদি অপশনে থাকে তুমি অবশ্যই লো লেভেল দেখাবা, কিন্তু এখানে তোমাকে জানতে চাইছে কোন স্তর। তো স্তর বললে তুমি কোনটাতে যাবা? প্রোগ্রামিং ভাষার যে 5টা স্তর, সে 5টা স্তর নিয়ে তুমি চিন্তা করবা। তো প্রোগ্রামিং ভাষার 5টা স্তরের
এই অ্যাসেম্বলি ভাষাটা কোন স্তরের ভাষা? মেহেদি হাসান আবারও ভুল অ্যান্সার দিছো, সেটা হচ্ছে মধ্য স্তরের ভাষা। মধ্য স্তরের ভাষা না, মধ্য স্তরের ভাষা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা। তো অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় স্তরের প্রোগ্রামিং ভাষা। অ্যাসেম্বলি ভাষা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় স্তরের প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষার স্তর বা প্রজন্ম হচ্ছে 5টা। সেখানে প্রথম প্রজন্ম কি মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে কি অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্ম উচ্চতর, চতুর্থ অতি উচ্চতর, আর পঞ্চম হচ্ছে স্বাভাবিক ভাষা। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে মধ্যম স্তর। নাইম ইসলাম অনেক জায়গায় শেয়ার দিয়েছি, তো শেয়ার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে একটু সাপোর্ট দিলেই আসলে আমরা খুশি। তোমাদের কাছে তো আমরা কোনো পেমেন্ট চাচ্ছি না বা অন্য কোনো কিছু চাচ্ছি না, তাই না? আমাদের একটু সাপোর্ট করবা, এটাতে আমরা খুশি এবং এটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে? তো অ্যাসেম্বলি ভাষা থেকে মোটামুটি এই তথ্যগুলো মনে রাখতে হবে যে অ্যাসেম্বলি ভাষাকে কোন ধরনের ভাষা বলা হয়? সাংকেতিক ভাষা বা ন্যামনিক ভাষা। অ্যাসেম্বলি ভাষা কোন স্তরের প্রোগ্রামিং ভাষা? অ্যাসেম্বলি হচ্ছে দ্বিতীয় স্তরের প্রোগ্রামিং ভাষা। আর যদি বলে অ্যাসেম্বলি ভাষা কোন ধরনের প্রোগ্রামিং ভাষা, সেক্ষেত্রে আমরা বলবো যে লো লেভেল প্রোগ্রামিং ভাষা। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে গেছো এবং এখান থেকে আরও যে বিষয়গুলো জানার প্রয়োজন সেগুলো আমরা জানে নিলাম। এখন আমরা আসি হচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন, সেই দ্বিতীয় প্রশ্নে। এবং তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে যদি আরও কোনো কিছু জানার থাকে তোমরা সেটাও বলতে পারো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? দ্বিতীয় প্রশ্নটা ছিল পাওয়ার ফাংশনের হেডার ফাইল কোনটি? এটা গত ক্লাসে আমি বেশ কয়েকবার সমাধান করে নিছি, তারপরেও তোমরা অনেকেই ভুল করছো। পাওয়ার ফাংশনের হেডার ফাইল কোনটি? পাওয়ার ফাংশনের হেডার ফাইল কোনটি? তো তোমরা কোশ্চেনগুলো নোট করেও নিতে পারো, এতে তোমাদের স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয় উপযোগী কোশ্চেনের একটা কালেকশন থাকবে, তোমরা যে কোনো সময় এগুলো প্র্যাকটিস করে নিতে পারবা। একটা অপশন আমরা নিলাম stdia.h, তোমাদের যেভাবে দেওয়া ছিল কোশ্চেনের পরীক্ষায় সেভাবেই লিখতেছি, conio.h। এরপরের প্রশ্ন হচ্ছে কি math.h, এরপরের প্রশ্ন হচ্ছে ctype.h। তো কোনটা অ্যান্সার হবে একটু দ্রুত বলো। পাওয়ার ফাংশনের হেডার ফাইলটা একদম ইজি একটা কোশ্চেন। এটা এর আগের যেদিন আমরা ফাংশনের ক্লাস করছি ওই দিন বেশ কয়েকবার তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তারপর অনেকে ভুল করছো। এই কারণে বারবার প্র্যাকটিস করতে হবে যেন বিষয়গুলো আমাদের স্পষ্টভাবে মনে থাকে। তো অ্যান্সার দিছে হচ্ছে সি, অর্থাৎ math.h। হ্যাঁ, এটা একদম কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে math.h। পাওয়ার ফাংশন এর ব্যবহার দ্বারাও কোশ্চেন আছে, আমরা ওগুলো সলভ করে নিব। তাহলে পাওয়ার ফাংশনের হেডার ফাইল কোনটি? পাওয়ার ফাংশনের হেডার ফাইল হচ্ছে math.h। আচ্ছা, এটার আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি এবং এটা সম্পর্কে আসলে আর বিস্তারিত। আচ্ছা, math.h এর আরেকটা ফাংশন মনে রাখবা, কি মনে রাখবা? sqrt। এটা মনে রাখতে হবে। এই sqrtও যদি দেয়া থাকতো তাহলে তার জন্য আবশ্যক হেডার ফাইল কোনটা হয়তো math.h হইতো। আর stdio.h, conio.h এগুলোর আয়তাধীন ফাংশন কোনগুলো সেগুলো নিয়ে আমরা পূর্বের ক্লাসে বিস্তারিত আলোচনা করছি। এবং তোমাদের পূর্বের ক্লাসে যে বিষয়টা বলছিলাম একটা গ্রুপের বিষয়, গ্রুপটা কিন্তু অলরেডি করে দেওয়া হয়েছে এবং পেজের মধ্যে গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। তো তোমরা যারা গ্রুপে জয়েন করোনি তোমরা পেজে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপে জয়েন করে নিতে পারো। আমরা এবার তৃতীয় কোশ্চেন সলভ করব। তৃতীয় কোশ্চেন দেয়া আছে printf ফাংশনের হেডার ফাইল কোনটি? printf ফাংশনের হেডার ফাইল কোনটি? আচ্ছা, অপশনগুলো আমরা একটু মিশাই দিয়ে ভুল করলাম, আবারও সেম অপশন আমি আবারও লিখে দিচ্ছি, তোমরা অ্যান্সারটা করে দাও। তো দ্রুত অ্যান্সার বলো, printf ফাংশনের হেডার ফাইল কোনটি?
প্রিন্টএফ ফাংশনের হেডার ফাইল কোনটি? এগুলো অনেক হাইলাইটেড এবং গুরুত্বপূর্ণ টপিক, এগুলো তোমাদেরকে একদম মুখস্থের মতো মনে রাখতে হবে, ঠিক আছে? এই কারণে আমি বারবার এই ধরনের প্রশ্নগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করতেছি। মেহেদি হাসান বলছো stdio.is, বাকি যারা আসো তারাও অ্যান্সার করে দাও, দ্রুত অ্যান্সার করো। রুজেল ইসলাম বলছো এতে আছে stdio.is, দেখি আর কে কে সঠিক উত্তর দিতে পারে। আরিফুল ইসলাম রক্স, আরিফুল ইসলাম রক্স, আপনার পড়াশোনাও তো রক্স হওয়া উচিত, তাই না? আরিফুল ইসলাম রক্স, আপনি কোথা থেকে ক্লাস করতেছেন? রক্স অনেক ডাইনামিক নাম, আরিফুল ইসলাম রক্স। আচ্ছা, প্রিন্টএফ ফাংশনের হেডার ফাইল কোনটি? অলরেডি আমরা যে সঠিক উত্তর সেটা পেয়ে গেছি, সেটা হচ্ছে stdio.is। তো এখান থেকে আরেকটা বিষয় তোমাদের কাছে একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? আরিফুল ইসলাম হাজী দানেশ অর্থাৎ দিনাজপুরের কোন একটা এলাকা থেকে ক্লাস করতেছেন নাকি? আচ্ছা। নাইম ইসলাম বলছে আউটপুট, মেহেদি হাসান আউটপুট। হ্যাঁ, প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। প্রিন্টএফ কোন ধরনের ফাংশন? প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। তাহলে 3 নম্বর কোশ্চেন যেটা ছিল যে প্রিন্টএফ ফাংশনের হেডার ফাইল কোনটি, সেটা হচ্ছে stdio.is। তো stdio.is এর কিন্তু অনেকগুলো হেডার ফাইল আছে, আমি আরও একবার তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, যারা নতুন আজকে ক্লাসে জয়েন করছো তারা এই বিষয়গুলো একটু জানে নাও। আর এই বিষয়গুলোর ক্লাস নোট পাওয়ার জন্য তোমরা যে আইসিটি বসের যে গ্রুপটা দেওয়া হয়েছে সেই গ্রুপে জয়েন করবা। তো আউটপুট ফাংশন কোনগুলো? একটা হচ্ছে প্রিন্টএফ, একটা হচ্ছে পুটচার, আর একটা হচ্ছে পুটস। হ্যাঁ, এগুলো হচ্ছে আউটপুট ফাংশন। একইভাবে ইনপুট ফাংশন কোনগুলো? ইনপুট ফাংশনও 3টা। ইনপুট ফাংশনগুলো কি কি বলো দেখি? ইনপুট ফাংশন একটা হচ্ছে কি গেটস, একটা হচ্ছে গেটচার, আর একটা হচ্ছে স্ক্যানএফ। এগুলো হচ্ছে কি ইনপুট ফাংশন। এবং এই যে এখানকার 3টা ইনপুট ফাংশন এবং এখানকার 3টা আউটপুট ফাংশন, এই 6টা ফাংশনের জন্যই আবশ্যক হেডার ফাইল কোনটা? আবশ্যক হেডার ফাইল হচ্ছে stdio.is। অর্থাৎ এই 6টা ফাংশনের কোনো একটা ফাংশন যদি তোমাকে কোশ্চেন উল্লেখ করে দেয়, দিয়ে যদি তার হেডার ফাইলটা জানতে চায়, তাহলে তুমি অবশ্যই কোন হেডার ফাইলটা সেখানে দেখাবা? stdio.is যে হেডার ফাইল আছে সেই stdio.is হেডার ফাইলটা তুমি সেখানে দেখাবা, ঠিক আছে? তাহলে আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করে নিলাম। এখন আসি হচ্ছে 4 নম্বর কোশ্চেনে। আমি এই অংশটা রাখি দিলাম, যদি কেউ লিখে নিতে চাও তাহলে লিখে নিতে পারো। তো আমরা এখন সমাধান করব হচ্ছে কোশ্চেন নাম্বার 4। তো কোশ্চেন নাম্বার 4 কি আছে? লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ কোন ফাইলে বর্ণিত থাকে? লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ কোন ফাইলে বর্ণিত থাকে? লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ কোন ফাইলে বর্ণিত থাকে? অপশনগুলো এখানে কি কি দেয়া ছিল? একটা দেয়া ছিল সোর্স ফাইল, দ্বিতীয় যেটা সেটা দেয়া ছিল অবজেক্ট ফাইল, তৃতীয় যেটা সেটা ছিল হেডার ফাইল, চতুর্থ যেটা সেটা ছিল exe ফাইল। exe ফাইল মানে হচ্ছে এক্সিকিউটিভ ফাইল। exe ফাইল মানে হচ্ছে এক্সিকিউটিভ ফাইল। আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করি, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, সেগুলোর ফাইলের এক্সটেনশন কি? সেগুলোর ফাইলের এক্সটেনশন হচ্ছে exe ফাইল, এক্সিকিউটিভ ফাইল, ঠিক আছে? তো এখানে এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে একটু দ্রুত বলে দাও। সমস্যা? লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ কোন ফাইলে বর্ণিত থাকে?
আচ্ছা, এটারও অ্যান্সার অলরেডি সবার কাছ থেকে পাওয়া যাচ্ছে। বিভা রায় বলছো গ, গ অর্থাৎ হেডার ফাইল। মেহেদি হাসান বলছো হেডার ফাইল। রুজেল ইসলাম বলছো হেডার ফাইল। বাকি যারা আছে তারা দেখি কি অ্যান্সার করে। নাইম ইসলাম বলছো জানি না। আচ্ছা, জানতে হবে। আর এগুলা জানার জন্য বিগত যে লাইভ ক্লাসগুলো হয়েছে সেগুলা অবশ্যই তোমাকে করে নিতে হবে। আর ক্লাস নোট পাওয়ার জন্য যে আইসিটি বস গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হলে তুমি এগুলার ক্লাস নোটগুলো পেয়ে যাবে। তো লাইব্রেরির ফাংশনের প্রোটোটাইপ কোন ফাইলে বর্ণিত থাকে সেটা হচ্ছে হেডার ফাইল। হেডার ফাইলের কাজ কি আমি বলছিলাম? হেডার ফাইলের কাজ বলছিলাম ফাংশন এর প্রোটোটাইপ বর্ণনা করা। ফাংশনের প্রোটোটাইপ বর্ণনা করা। তো একটা বিষয়ে আমি বারবারই বলতেছি, আমাদের কিন্তু প্রোগ্রামিং অধ্যায়টা এইচএসসিতে যেভাবে পড়ছিলাম সেভাবে পড়লে কখনোই ভালো একটা প্রস্তুতি হবে না। এইচএসসিতে কোশ্চেনগুলো আসতো আমাদের বর্ণনামূলক, কোনো একটা সমস্যা দিত, তার উপর প্রোগ্রাম ফ্লোচার্ট বা অ্যালগোরিদম লিখতে বলতো। কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হচ্ছে এমসিকিউ ভিত্তিক। তো এমসিকিউতে অ্যান্সার করার জন্য তোমাকে প্রতিটা বিষয়ের খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে এবং কোনটাকে কি টার্ম, আমরা অনেক সময় কোনো কিছু একটা ব্যবহার করি কিন্তু সেটার টার্মটার নাম কি, সেটাকে আমি কি নামে জানবো এটা কিন্তু বুঝতে পারি না। এর ফলে অনেক সময় কোশ্চেনের টার্মটার নাম উল্লেখ করে দিলে আমরা কিন্তু সঠিক অ্যান্সারটা করতে পারি না। তো এখানে ফাংশনের প্রোটোটাইপগুলো কার মধ্যে বর্ণনা করা থাকে? হেডার ফাইল। এখন হেডার ফাইল কোনগুলো? ওই যে একটু আগেই আমরা যে দ্বিতীয় এবং তৃতীয় কোশ্চেনটা সলভ করলাম সেখানে কিছু অপশন ছিল না? কি কি অপশন ছিল? একটা ছিল stdio.h, আবার অপশন কি ছিল এরকম ছিল conio.h, আবার অপশন কি ছিল এখানে math.h, আবার অপশন কি ছিল এরকম ছিল হচ্ছে ctype.h। হ্যাঁ, তোমরা যারা কোশ্চেনগুলো নোট করে নিছো তারা বুঝতে পারবা বিষয়টা ভালোভাবে। তো এই যে stdio.h, conio.h, math.h, ctype.h এগুলাকেই কি বলা হচ্ছে? এগুলাকেই বলা হচ্ছে হেডার ফাইল। এখন তুমি বলতে পারো যে এখানে .h থাকলে তো হেডার ফাইল বোঝাচ্ছে, এখন যেটাতে .h থাকবে আমি বুঝবো সেটার হেডার ফাইল। বিষয়টা আসলে এত সহজও না। আমি যদি তোমাকে এখন দিয়ে দেই এখানে printf.h, তাহলে এই printf.h এটা কি কোনো হেডার ফাইল নির্দেশ করবে? এটা কিন্তু কোনো হেডার ফাইল নির্দেশ করবে না। বোঝা গেছে? এজন্য কোনগুলা হেডার ফাইল এটা তোমাকে ভালোভাবে জানতে হবে। .h থাকলে যে হেডার ফাইল হবে সেটা কিন্তু অনেকাংশেই সঠিক নয়। এজন্য হেডার ফাইলগুলোর নাম জানতে হবে, তার পাশাপাশি কোন হেডার ফাইলের আওতাধীন কোন ফাংশন সেটাও তোমাকে স্পষ্টভাবে মনে রাখতে হবে। তো printf কি বলো দেখি? আমি বললাম printf.h থাকলে হেডার ফাইল হবে না, তার মানে printf একটা হেডার ফাইল নয়। তাহলে printfটা কি? তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে printfটা কি, এটার অ্যান্সার করো। আশা করতেছি এই কোশ্চেনের সলভটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা নিই। তো আমি 5 নম্বর কোশ্চেনটা লিখতেছি, ততক্ষণে তোমরা একটা অ্যান্সার করে বলো যে printf এইটা আসলে কি, এই টার্মটার নামটা কি? printf এটা কি খায় না মাখে? এটার নাম কি বলো দেখি? খায়, মাখে না মাথায় দেয়? বলেন printf কি করে? আচ্ছা, এটা আমরা 4 পর্যন্ত সমাধান করে নিলাম। এখন আসি 5 নম্বর। তো 5 নম্বর অনেক 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 ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আমি গতদিন সলভ করাইছি, তারপরও তোমরা অনেকেই ভুল করছো এবং তোমাদের পরীক্ষায় নাম্বার অনেক কম আসছে। 25-এর মধ্যে শুধু 20 বা 20-এর উপরে নাম্বার পাইছো মনে হয় 4 থেকে 5 জন, বাদ বাকি সবার নাম্বারই 20-এর থেকে কম। তো এরকম হলে কিন্তু হবে না, কমপক্ষে 20 বা তার অধিক নম্বর থাকতে হবে। আচ্ছা দেখো, যারা গত ক্লাসে ছিল না বা বিষয়গুলো বুঝতে পারোনি, কোনো জায়গায় কনফিউশন হচ্ছে, এখানে খেয়াল করো। এখানে প্রশ্নটা এটা দিয়েছে, দেওয়ার পর বলছে যে রাশিটির মান সি ভাষায় কত হবে? সি ভাষায় কত হবে? অর্থাৎ এই এক্সপ্রেশনটা যদি আমরা রান করি তাহলে প্রোগ্রামে আউটপুট কত আসবে এটাই তোমাকে অ্যাকচুয়ালি বলছে। তো এখানে অপশনগুলো কি দেওয়া আছে? -11 দেওয়া আছে, একটা দেওয়া আছে -9, এরপরে দেওয়া আছে, আমি আচ্ছা এক লাইনে লিখতেছি এতে আমাদের নিচে সলভ করতে সুবিধা হবে। গ নাম্বার দেওয়া আছে 9 এবং ঘ নাম্বার দেওয়া আছে হচ্ছে 11। দ্রুত বলো অ্যান্সারটা কি হবে? যারা এর আগে কনফিউশন থাকার কারণে অ্যান্সার করতে পারোনি তারা এখন চেষ্টা করো, দেখো সঠিক উত্তর দিতে পারো কিনা। আচ্ছা, printf বলছো লাইব্রেরি ফাংশন। শাওন ইসলাম জীবন, তোমার অ্যান্সার সঠিক আছে। printfকে আমরা ফাংশন বা লাইব্রেরির ফাংশন বলতে পারি। লাইব্রেরির ফাংশন সেগুলাই যেগুলো ডিফল্টভাবে প্রোগ্রামে আগে থেকেই দিয়ে দেওয়া আছে, সেগুলাকেই বলা হয় হচ্ছে লাইব্রেরির ফাংশন। আচ্ছা, আমরা এখন এই কোশ্চেনটাতে আসলাম, এটা কোশ্চেন নাম্বার 5। এটার অ্যান্সার কী হবে বলো? মেহেদি হাসান বলছে 11। তো আমরা সমাধান করে দেখব। আমি বাকিদের অ্যান্সারগুলো একটু দেখে নেই তারা কি বলে।
রুজেল ইসলাম, কান্নার ইমোজি কেন? কোনো সমস্যা তোমার? কোনো জায়গায় বুঝতে অসুবিধা? নাইম ইসলাম বলছে 11। আচ্ছা, আমরা সমাধান করে দেখবো যে 11 আসে কিনা। রুজেল ইসলাম, তোমার কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলো। নাকি তুমি ব্রাজিলের সাপোর্টার? তুমি কি ব্রাজিলের সাপোর্টার নাকি? রুজেল ইসলাম কান্নার ইমোজি দিচ্ছেন। আচ্ছা, তো আমরা একটু সমাধান করে দেখার চেষ্টা করি যে রেজাল্টটা এখানে কি আসে। তো এই ধরনের কোশ্চেনগুলো বোঝার জন্য তোমাকে অপারেটর সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। তো অপারেটর 7 ধরনের অপারেটর আমাদের আলোচনা করার কথা আছে। তো আমরা বিগত ক্লাসে একটা অপারেটর নিয়ে আলোচনা করছিলাম, মানে এক ধরনের। সেই অপারেটরগুলোকে কি বলা হয়? এরিথমেটিক বা গাণিতিক অপারেটর। এরকম আরও বিভিন্ন ধরনের অপারেটর আছে। প্রতিটা অপারেটর আমাদের খুবই ভালোভাবে আলোচনা করতে হবে, কারণ অপারেটর থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। তাহলে এরিথমেটিক বা গাণিতিক অপারেটর কোনগুলো ছিল? এই যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, ভাগশেষ। আমি যদি আরেকটু সংক্ষেপে বলে দিতে চাই, যারা গত ক্লাসে ছিল না, একটু খেয়াল করে দেখো যে স্টার দ্বারা যে অংশটা থাকবে তাদের মধ্যে কি বোঝাবে? গুণ বোঝাবে। স্ল্যাশ দ্বারা যে অংশটা থাকবে সেখানে কি বোঝাবে? ভাগ বোঝাবে। আর পার্সেন্টেজ দ্বারা যে অংশটা থাকবে সেখানে কি বোঝাবে? ভাগশেষ বোঝাবে, তাই তো? পার্সেন্টেজ দ্বারা যে অংশটা থাকবে সেটাকে কি বলা হবে? ভাগশেষ। রুজেল ইসলাম, তাহলে ব্রাজিলের সাপোর্টার আপনি নাকি? আচ্ছা, তো আর্জেন্টিনা ব্রাজিল খুব শীঘ্রই মুখোমুখি হব আমরা, সমস্যা নাই। আচ্ছা, আর্জেন্টিনা যদি ইনশাল্লাহ, আমরা তো কাপ পাবো এবার, যদি কাপ পাই তাহলে তোমাদের জন্য আরও বেশি সারপ্রাইজ নিয়ে আসবো আমরা, ঠিক আছে? তো দোয়া করো যেন আর্জেন্টিনা কাপটা জিতে। তো এখানে স্টার দ্বারা কি বোঝাচ্ছে? গুণ, স্ল্যাশ দ্বারা বোঝাচ্ছে ভাগ, আর পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়? ভাগশেষ। এটা তোমাকে স্পষ্ট থাকতে হবে। আচ্ছা, তো এক্সপ্রেশনে এতটুকু অংশের মান কত হবে আমরা একটু সেটা আগে বের করে নেওয়ার চেষ্টা করি। এখানে দেখো 14% 3 দেয়া আছে। এখন যেখানে পার্সেন্টেজ থাকবে ভাইয়া, সেখানে কিন্তু আমাদেরকে কোন মানটা নিতে হবে বলো তো? আমাদেরকে সেখানে ভাগশেষের যে মানটা থাকবে সেই ভাগশেষের মানটা নিতে হবে। এতটুকু অংশ দ্বারা তোমাকে বোঝাচ্ছে যে তুমি 3 দ্বারা 14কে ভাগ দিবা, ভাগ দিয়ে তার কোন মানটা নিবা? ভাগশেষ মানটা নিবা। এখন এটা তো খুবই সিম্পল একটা বিষয়। 3 দিয়ে যদি আমরা 14কে ভাগ দেই তাহলে 3 আর 4 হবে 12, তাহলে ভাগশেষ থাকবে কত? 2। তাহলে এতটুকু অংশের মান আমরা রেজাল্ট হিসাবে কত পাবো বলো তো? 2 পাবো। তাহলে আমরা 2টা নিয়ে নিলাম। এরপরে কি দিয়ে আছে? মাইনাস দিয়ে দেয়া আছে 4, তাহলে আমরা 4টা রাখি দিলাম। এই দুইটা অংশের মধ্যে কি বুঝাইছে এখানে দেখো তো? যেখানে স্টার থাকবে তুমি বুঝবা যে ওই দুইটা অংশ আমাকে কি করে নিতে হবে? গুণ করে নিতে হবে। তাহলে 3 আর 2 গুণ করলে অবশ্যই সেখানে মানটা কত হবে বলো তো? 6। তাহলে আমরা দিয়ে দিলাম +6। আর এখানে তো কত দেয়া আছে? সিম্পলি +7 দেয়া আছে। তাহলে তুমি এখন কি করে দিবা? প্লাস মানগুলা নিয়ে মাইনাস মানটা বিয়োগ করে নেবে। তাহলে এখানে 7 6 13, 13 আর 2 কত হবে? 15। 15 থেকে মাইনাস হয়ে যাবে কত? 4। তো 15 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে আমরা সর্বশেষ যে মানটা পাবো সেই মানটা পাবো 11। তাহলে এখানে সঠিক যে অ্যান্সার সেই অ্যান্সারটা হচ্ছে 11, এবং সেটা -11 না, অবশ্যই হচ্ছে +11 বা 11। বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার কিনা দেখো। এতটুকু অংশের মান আমরা কি পেলাম? 2। এরপর মাইনাস দিয়ে এখানে আছে কত? 4। এখানে স্টার দিয়ে আছে, তো স্টার থাকলে আমরা ওই অংশের মধ্যে কি বুঝবো? গুণ। তাহলে 2 আর 3 গুণ করলে ওই অংশের মান আমরা কত পাবো? 6। আর এই পরবর্তী মান হচ্ছে +7। এখন প্লাসগুলা নিয়ে মাইনাসটা সেখান থেকে বাদ দিতে হবে। তাহলে 7 6 13 আর 2 প্লাস মান পাবো 15। সেখান থেকে 4 মাইনাস করলে কত হবে? 11। তাহলে সিম্পলি আমরা 11 পাইছি। তাহলে এই ধরনের কোশ্চেনের অ্যান্সার করার জন্য আমাদের অপারেটরের ব্যবহারগুলো জানতে হবে। তো আমরা ধারাবাহিকভাবে সবগুলো অপারেটরই শেষ করবো। আমরা গত ক্লাসে এরিথমেটিক বা গাণিতিক অপারেটর নিয়ে আলোচনা করছিলাম, ওগুলা তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো থেকে প্র্যাকটিস করবো। আর যদি তোমাদের ক্লাস নোটের প্রয়োজন হয় তাহলে আইসিডি বস যে গ্রুপটা করে দেওয়া হয়েছে তোমরা সেখানে জয়েন করবে এবং তোমাদের ফ্রেন্ডদেরও সেখানে জয়েন করে নেবে, ঠিক আছে? রুজেল ইসলাম, থ্যাঙ্কস ভাই এই প্রবলেমটা এত সুন্দর করে বোঝানোর জন্য। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সব বিষয়ে তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই দেওয়ার জন্য। এখন বাকি তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা বলতে পারো, তাই না? তবে তুমি যেহেতু ব্রাজিলের সাপোর্টার, তোমার ভালোবাসা পাওয়াটা অনেকটাই কঠিন হবে। তারপরও আমি চেষ্টা করবো আরও ভালোভাবে তোমাকে বুঝাই দিয়ে তোমার ভালোবাসাটা নেয়ার, ঠিক আছে? আচ্ছা, তো আমরা 5 নম্বর প্রশ্নটা সমাধান করে নিলাম। এরপরে আসো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বরে কি দেয়া আছে? 6 নম্বরে দেয়া আছে ডেটা টাইপের সাইজের উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক? ডেটা টাইপের
সাইজের উপর ভিত্তি করে ডেটা টাইপের সাইজের উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক। আচ্ছা, স্ক্রিন সমস্যা হলে একটু জুম আউট করে দাও, বারবার ইয়া করার তো প্রয়োজন নেই। ডেটা টাইপের সাইজের উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক। আচ্ছা, তো অপশনগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দ্রুত অ্যান্সারটা করে দিবা। এখানে দেয়া আছে CHAR, এরপরে দেয়া আছে INT, এরপরে দেয়া আছে হচ্ছে ফ্লোট। খ নাম্বার দেয়া আছে INT CHAR ফ্লোট। গ নাম্বারে দেয়া আছে CHAR INT ফ্লোট। খ নাম্বারে দেয়া আছে ডাবল CHAR INT। আচ্ছা, কোনটা অ্যান্সার হবে দ্রুত বলো, দ্রুত দ্রুত। এখানে কিন্তু লেস দেন গ্রেটার দেন সাইনটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আরিফুল ইসলাম রক্স, আপনি ব্রাজিলার সাপোর্টার, করলে ক্লাস করতাম না। হ্যাঁ, ঠিক বলছো, আমি যদি ব্রাজিল সাপোর্ট করতাম আমি ক্লাসেই নিতাম না, কারণ আজকে তো আমি অনেক হতাশ থাকতাম, তাই না? এখন এত হতাশার মধ্যে তো ক্লাস নিতে পারতাম না। দেখতেছো না কত আনন্দ উল্লাসের সাথে আজকের ক্লাস নিচ্ছি। লেস দেন গ্রেটার দেন সাইনগুলো একটু খেয়াল করবে। এখন এইটার কোশ্চেনের অ্যান্সার করার জন্য তোমাকে দেখো কি বলছে, যে ডেটা টাইপের সাইজের উপর ভিত্তি করে। কি বলছে রে? ডেটা টাইপের সাইজ। এখন তুমি যদি না জানো যে কোন ডেটা টাইপের সাইজ, সাইজ বলতে বোঝাচ্ছে মেমোরি স্পেস, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার ডাটা মেমোরিতে কতটুকু জায়গা নেয়, ভগ্নাংশের মান মেমোরিতে কতটুকু জায়গা নেয়, ক্যারেক্টার জাতীয় মানগুলো মেমোরিতে কতটুকু জায়গা নেয়, এই কতটুকু জায়গা বা কতটুকু মেমোরি দখল করে সেটাকেই বলা হচ্ছে সাইজ। বুঝতে পারছেন? তাহলে ডেটা টাইপের সাইজের উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক। এখন তোমাকে এই সঠিক অ্যান্সারটা জানার জন্য কোন ডেটা টাইপের সাইজ অর্থাৎ মেমোরিতে কতটুকু জায়গা দখল করে এটা তোমাকে জানতে হবে। আমরা এটা এর আগের ক্লাসে আলোচনা করছিলাম, যারা ছিলা তাদের তো অবশ্যই পারার কথা, আর যারা ছিল না আমরা এখন এটা সমাধান করব, সেখান থেকে তুমি পুরো বিষয়টা জানে নিবা। আচ্ছা, এখন কিন্তু রেগুলারই আমি একটু লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু লকডাউনে সব কিছুই অফ, এই কারণে। আচ্ছা, মেহেদি হাসান বলছো অপশন ভুল হয়েছে নাকি? আচ্ছা, ভুল হয়েছে কিনা আমরা একটু তাহলে সমাধানে যাই। সমাধান করলে আসলে বুঝতে পারবো যে আমি ভুল লিখলাম না সঠিক লিখলাম, সেটা এখন যাচাই করে সময় নষ্ট না করে আমরা সমাধানে যাই। তো সমাধান কি বলছি, সমাধানটা কিভাবে পাবো? ডাটা টাইপের যে সাইজ, সেই সাইজগুলো তোমাকে জানতে হবে। তো ডাটা টাইপ কোনগুলা, এই যে আমি বলতেছি বারবার, তোমাদের শুধু শিখলেই হবে না যে INT এর সাইজ 2 বাইট, তার পাশাপাশি জানতে হবে যে INT কি একটা ডাটা টাইপ। ঠিক আছে, INT কি একটা ডাটা টাইপ। INT ডাটা টাইপের সাইজ হচ্ছে কয় বাইট? 2 বাইট। ফ্লোট, এই ডাটা টাইপের সাইজ হচ্ছে কয় বাইট? 4 বাইট। ডাবল, এই ডাটা টাইপের সাইজ হচ্ছে কয় বাইট? 8 বাইট। এটা একটু বাংলায় লিখলাম যেন বুঝতে সুবিধা হয়। ক্যারেক্টার, এই ডাটা টাইপের সাইজ হচ্ছে কত বাইট? 1 বাইট। ঠিক আছে, এর পাশাপাশি আরেকটা তোমাদের জানাই দিয়েছিলাম, লং ইন্টিজার। একটা আছে ইন্টিজার আর একটা আছে লং ইন্টিজার। তো লং ইন্টিজার কয় বাইট? 4 বাইট। ইন্টিজার হচ্ছে 2 বাইট আর লং ইন্টিজার কয় বাইট? 4 বাইট। এখন দেখো তোমাকে অপশন বলছে যে ক্যারেক্টার, এই সাইনটাকে আমরা কি বলি? এই সাইনটা হচ্ছে কি গ্রেটার দেন সাইন, তাই না? গ্রেটার দেন সাইন। আর এই সাইনটাকে কি বলা হয়? লেস দেন সাইন। আচ্ছা, দেন বানান ই হবে না এ হবে, আমি সঠিক বলতে পারছি না, যাই হোক বুঝতে পারবা তোমরা। এই সাইনটাকে আমরা বলছি গ্রেটার দেন আর এই সাইনটাকে আমরা বলছি লেস দেন। তো এখানে বলছে ক্যারেক্টার গ্রেটার দেন ইন্টিজার। এখন তোমরা বলো দেখি যে ক্যারেক্টারের সাইজ কি ইন্টিজারের থেকে বেশি? ক্যারেক্টার হচ্ছে কয় বাইট? 1 বাইট। ইন্টিজার হচ্ছে কয় বাইট? 2 বাইট। তাহলে এখান থেকে কিন্তু এই অপশনটা কি চলে যাচ্ছে? ভুল চলে যাচ্ছে, কারণ ক্যারেক্টারের সাইজ গ্রেটার দেন ইন্টিজার নয়, কারণ ক্যারেক্টার ইন্টিজারের থেকে কম মেমোরি দখল করে। ইন্টিজার 2 বাইট দখল করে, ক্যারেক্টার 1 বাইট দখল করে। বুঝতে পারতেছো? এরপরে বলছে ইন্টিজার গ্রেটার দেন ক্যারেক্টার। ভালো কথা, ইন্টিজার অবশ্যই ক্যারেক্টারের থেকে বড়, কারণ ইন্টিজার 2 বাইট, ক্যারেক্টার 1 বাইট। কিন্তু ঝামেলাটা আবার এখানে করে দিছে যে ক্যারেক্টার গ্রেটার দেন কি বলছে? ফ্লোট। তো ক্যারেক্টার কি ফ্লোটের থেকে বেশি জায়গা দখল করে? তা কিন্তু করে না, কারণ ক্যারেক্টার 1 বাইট আর ফ্লোট হচ্ছে কয় বাইট? 4 বাইট। 1 হালি, তাই না রে? 1 হালি।
বুঝতে পারতেছেন তো বিষয়টা নাকি? এক হালি, 7 আপ, এগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। আচ্ছা যাই হোক, এদিকে না যাই। তো ক্যারেক্টার গ্রেটার দেন কি ফ্লোট, এটাও কিন্তু সঠিক নয়। তার মানে এখানেও আমরা রেজাল্টটা কি পেয়ে গেলাম, ভুল পেয়ে গেলাম। এখন এটা দেখো, এটা কোন সাইন দিয়ে আছে, লেস দেন। তো ক্যারেক্টার লেস দেন ইন্টিজার, তার মানে ক্যারেক্টার ইন্টিজারের থেকে কম জায়গা দখল করে, তো এটা তো অবশ্যই সঠিক, কারণ ক্যারেক্টার ইন্টিজারের থেকে কম জায়গা দখল করে। ক্যারেক্টার 1 বাইট আর ইন্টিজার হচ্ছে কয় বাইট, 2 বাইট। আবার এই অংশটা দেখো, ইন্টিজার লেস দেন ফ্লোট, এই সাইনটা কি লেস দেন সাইন, ইন্টিজারও ফ্লোটের থেকে কম জায়গা দখল করে, তো এটাও তো সঠিক বলতেছে, কারণ ইন্টিজার 2 বাইট, ফ্লোট হচ্ছে কয় বাইট, 4 বাইট। তার মানে এখানে অপশনটা হচ্ছে কোনটা সঠিক হবে, গ নাম্বারে যে অপশনটা আছে সেই গ নাম্বার অপশনটা সঠিক হবে। আমি সাইনগুলো এই জন্য তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে বলছিলাম। এটা দেখো, ডাবল গ্রেটার দেন কি ক্যারেক্টার, এটাও সঠিক বলতেছে, কারণ ডাবল 8 বাইট আর ক্যারেক্টার হচ্ছে কয় বাইট, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, তাহলে ডাবল অবশ্যই কি ক্যারেক্টার থেকে বড়। কিন্তু এই জায়গায় দেখো বলছে ক্যারেক্টার গ্রেটার দেন ইন্টিজার, তো ক্যারেক্টার কি ইন্টিজারের থেকে বেশি জায়গা দখল করে, তা কিন্তু করে না, কারণ ক্যারেক্টার 1 বাইট আর ইন্টিজার হচ্ছে কয় বাইট, 2 বাইট। তার মানে এই অপশনটা ভুল। তাহলে এখানে যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা হচ্ছে গ। তো আমরা অপশন সঠিকই লিখেছিলাম। তো দেখো বিষয়টা বুঝতে পারছো কিনা খেয়াল করো, না বুঝতে পারলে অবশ্যই বলো, তবে বুঝতে পারার কথা। হ্যাঁ, যে কোনো ধরনের কোশ্চেন সঠিকভাবে অ্যান্সার করার জন্য ওই কোশ্চেন সংক্রান্ত যে তথ্য, সেই তথ্যগুলো সুস্পষ্টভাবে মনে রাখতে হবে, তাহলেই সেটা সঠিকভাবে অ্যান্সার করতে বলা যাবে। আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমাকে একটু রেসপন্স করে জানাও, তাহলে আমরা এরপরে কোশ্চেনে যাব। নিচে দেখা যায় না, দেখা যাওয়ার কথা তো। আচ্ছা, তো এই প্রশ্নের ব্যাখ্যাটা আমরা বুঝতে পারলাম। বিভার বলছো বি, বি অপশন হবে না, অর্থাৎ গ হবে। এই লেস দেন গ্রেটার দেন এর বিষয়টা একটু ক্লিয়ার করে নেবা তোমরা। হ্যাঁ, এইভাবে কোশ্চেন দিয়ে তোমাকে কনফিউজ করতে পারে। আচ্ছা, আমরা এরপরে 6 নম্বর কোশ্চেনটা সমাধান করব। আচ্ছা, আমরা তো 6ই ছিলাম তাই না, এবার হচ্ছে 7 সমাধান করব আমরা। 7 বলছে নিচের কোনটি সি এর মৌলিক ডেটা টাইপ নয়, নিচের কোনটি সি এর মানে হচ্ছে সি ভাষার, নিচের কোনটি সি এর মৌলিক ডাটা টাইপ নয়। অপশনগুলো একটু দিয়ে দিচ্ছি তোমাদের। অপশন একটা দেয়া আছে CHAR, খ নাম্বার হচ্ছে INT, গ নাম্বারে হচ্ছে কি ভয়েড, খ নাম্বার হচ্ছে নান অফ দ্য অ্যাভভ। তো আমি শুধু নান লিখে দিলাম। তো একটু দ্রুত বলো অ্যান্সারটা কি হবে। সি ভাষার মৌলিক ডাটা টাইপ নয় কোনটি, এখানে কিন্তু কোনটা মৌলিক ডাটা টাইপ তা জানতে চায়নি, জানতে চাইছে কোনটা মৌলিক ডাটা টাইপ নয়। তো কোনটা মৌলিক ডাটা টাইপ নয় এর অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাকে কোনটি মৌলিক ডাটা টাইপ সেটা জানতে হবে। আচ্ছা, মাশরাফি রহমান মিম বলছেন যে আর একটু যদি ক্লিয়ার করে দিতেন। এখন কোন কোশ্চেনটা বলতেছেন আপনি, কি 6 নাম্বারটা ক্লিয়ার করতে বলতেছেন নাকি এর আগের কোনোটা? কোশ্চেন নাম্বারটা একটু বললে আমি পরবর্তীতে ওই ধরনের কোনো কোশ্চেন আসলে সেটার সাথে বুঝাই দিব আর কি। বা এখন এই তথ্যটা লেখা আছে, আমি এখন বুঝাই দিতে পারবো। তো আপনি একটু দ্রুত আমাকে বলেন যে কোন কোশ্চেনটা আপনি বুঝে যাচ্ছেন। মাশরাফি রহমান মিম। আচ্ছা, পরের কোশ্চেনের অ্যান্সার তোমরা অলরেডি দিয়ে দিচ্ছ। মেহেদি হাসান বলছে ভয়েড। তো নিচের কোনটি সি এর মৌলিক ডাটা টাইপ নয়, তার জন্য যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে ভয়েড। মৌলিক ডাটা টাইপ কয়টা? এখন মৌলিক ডাটা টাইপে কিন্তু আরও বিভিন্ন নাম আছে, এই নামগুলোও তোমাকে জানতে হবে। মৌলিক ডাটা টাইপকে আর কি কি বলা হয়? মৌলিক ডাটা টাইপকে বলা হয় বিল্ড ইন ডেটা টাইপ, অথবা বলা হয় প্রাইমারি ডেটা টাইপ। তোমাকে যদি এখানে কোশ্চেনটা বলতো যে নিচের কোনটি সি এর বিল্ড ইন ডাটা টাইপ নয়, তাহলে কিন্তু সেম অ্যান্সারটাও হইতো, কারণ মৌলিক ডাটা টাইপকে কি বলা হচ্ছে? মৌলিক বলা হচ্ছে বিল্ড ইন, বা কি বলা হচ্ছে? প্রাইমারি। তো মৌলিক, বিল্ড ইন বা প্রাইমারি ডাটা টাইপ হচ্ছে কয়টা? 4টা। কয়টা? 4টা। কি কি সেগুলো? একটা হচ্ছে INT, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডাবল,
আর একটা হচ্ছে CHAR বা ক্যারেক্টার। এই চারটা ডাটা টাইপকে কি বলা হচ্ছে? প্রোগ্রামের মৌলিক বিল্ডিং বা প্রাইমারি বা প্রাথমিক ডাটা টাইপ বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে ক্যারেক্টার এটা একটা প্রাথমিক ডাটা টাইপ, মৌলিক ডাটা টাইপ এই যে ক্যারেক্টার। ইন্টিজার এটাও কি একটা মৌলিক ডাটা টাইপ। ভয়েড এটা কিন্তু প্রোগ্রামের কোনো মৌলিক ডাটা টাইপ নয়, ইভেন ভয়েড কোনো ডাটা টাইপেই নয়। ভয়েড হচ্ছে একটা কিওয়ার্ড। ভয়েড কি? ভয়েড হচ্ছে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড মানে হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ যেগুলো ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ যেগুলো ব্যবহার করে আমরা কি করি? প্রোগ্রাম লিখে থাকি। আচ্ছা, মাশরাফি রহমান মিম বলছো 6 নাম্বার। আচ্ছা, আমি 6 নাম্বারটাতে আসতেছি। এই কোশ্চেনটা তুমি একটু বোঝার চেষ্টা করো। তো এখানে মৌলিক ডাটা টাইপ কোনটা? নয়। মৌলিক ডাটা টাইপ হচ্ছে নয়, হচ্ছে ভয়েড। আর মৌলিক ডাটা টাইপ কোনটা সেটা কি কি মনে রাখবো? মৌলিক, বিল্ডিং বা প্রাইমারি ডাটা টাইপ হচ্ছে কয়টা? 4টা। একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা ডাবল, আর একটা হচ্ছে কি ক্যারেক্টার। এটা মনে রাখতে হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এটা বুঝতে পারছো কিনা তোমরা এটা একটু বলো। নাইম ইসলাম বলছো 6 বুঝলাম না। নাইম ইসলাম বলছে একবার 6 আর বেশ কয়েকবার বলছো 3 দ্বারা কি 3 নম্বর কোশ্চেন বুঝতে পারেন নাই আপনি? আচ্ছা, না বুঝতে পারলে সাথে সাথেই বলবা, তাহলে ওই তথ্যগুলো যেহেতু বোর্ডে লেখা থাকে তখন আমি সহজে বুঝাই নিতে পারবো। এই 7 নাম্বার বুঝতে পারছো কিনা বলো। আচ্ছা, 6 নাম্বারটা দেখেন কি মাশরাফি রহমান মিম আপনাকে কোশ্চেনে বলছিল যে ডেটা টাইপের সাইজের উপর ভিত্তি করে নিচের কোনটি সঠিক। তো তোমাকে ডেটা টাইপের সাইজগুলো জানতে হবে। ডেটা টাইপের সাইজ, ক্যারেক্টারের সাইজ হচ্ছে কত বাইট? 1 বাইট। ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট। ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট। ইন্টিজারের সাইজ হচ্ছে কয় বাইট? 2 বাইট। এই তথ্যটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, 7 নম্বর বুঝতে পারার কথা। আমি 7 নাম্বারটা একটু মিশাই দিয়ে 6 নাম্বারটাতে আবার একটু আসতে দিচ্ছি। তো 6 নম্বর অপশনগুলো কি দেওয়া ছিল? একটা দেওয়া ছিল CHAR, গ্রেটার দেন সাইন দেওয়া ছিল। এরপরে দেওয়া ছিল INT, তারপরে লেখা ছিল হচ্ছে ফ্লোট। খ নম্বর অপশনে ছিল হচ্ছে INT, গ্রেটার দেন CHAR, এরপরে আবার দেওয়া ছিল হচ্ছে ফ্লোট। গ নম্বর অপশন ছিল CHAR, লেস দেন INT, লেস দেন ছিল হচ্ছে ডাবল। ঘ নম্বরে দেওয়া ছিল হচ্ছে ডাবল, লেস দে গ্রেটার দেন CHAR, গ্রেটার দেন হচ্ছে INT। তো এখানে এই সাইন দুইটা তোমাকে ক্লিয়ার থাকতে হবে। এই যে এভাবে একটা সাইন দেয়া আছে, এভাবে একটা সাইন দেয়া আছে। এই সাইনটা দ্বারা কি বোঝায়? গ্রেটার দেন মানে হচ্ছে বড়। এই সাইনটা দ্বারা কি বোঝায়? লেস দেন। লেস দেন মানে হচ্ছে ছোট, ঠিক আছে? এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। গ্রেটার দেন মানে কি বোঝাচ্ছে? বড় বোঝাচ্ছে। আর লেস দেন মানে কি বোঝাচ্ছে? ছোট বোঝাচ্ছে। এখন তোমাকে এই ডাটা টাইপগুলোর সাইজের মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে যে এখানে যে এটার থেকে এটাকে বড় বলতেছে, তো এনারা কি এটা সঠিক বলতেছে নাকি ভুল বলতেছে? যদি ভুল বলে তাহলে তো অবশ্যই আমাদেরকে সেটা নেওয়া যাবে না, তাই না? যেটাতে সঠিক বলবে আমাদেরকে সেটাই নিতে হবে। তো দেখো, মাশরাফি রহমান মিম আপনি ভালোভাবে খেয়াল করেন, আর বুঝতে পারলে বুঝতে পারছেন কিনা সেটা রেসপন্স করে জানাই দিবেন। তোমাকে এখানে প্রথমে বলছে যে এই দুইটার মধ্যে দেখো, এখানে বলছে ক্যারেক্টার গ্রেটার দেন ইন্টিজার। তো গ্রেটার দেন দ্বারা কি বোঝায়? বড়। তো এই অংশ দ্বারা বোঝাচ্ছে যে ক্যারেক্টার বেশি জায়গা দখল করে বা ক্যারেক্টারের মেমোরি সাইজটা বড় কার থেকে? ইন্টিজারের থেকে। কিন্তু এটা কি আদৌ সঠিক? সঠিক নয়। কেন নয়? কারণ ক্যারেক্টার হচ্ছে কয় বাইট? 1 বাইট। আর ইন্টিজার হচ্ছে কয় বাইট? 2 বাইট। তাহলে 1 কি 2 এর থেকে বড়? অবশ্যই না। তার মানে এতটুকু অংশে আমরা কি রেজাল্ট পাচ্ছি? ভুল। এই যে ক্যারেক্টার হচ্ছে 1 বাইট আর ইন্টিজার হচ্ছে কয় বাইট? 2 বাইট। এখন 1 গ্রেটার দেন 2, এটা তো সঠিক না, তাই না? তার মানে এই অপশনটা কি চলে আসলো? ভুল চলে আসে। এখন দ্বিতীয় অংশটা দেখো। দ্বিতীয় অংশে এখানে কি বলছে? এটা খ নম্বর অপশন। এখানে বলছে INT গ্রেটার দেন ক্যারেক্টার। তো INT কয় বাইট? INT 2 বাইট। আর ক্যারেক্টার কয় বাইট? ক্যারেক্টার হচ্ছে 1 বাইট। তাহলে 2 গ্রেটার দেন 1, এতটুকু অংশ তো আমরা সঠিক পেলাম, তাই না? এরপরে বলছে যে ক্যারেক্টার গ্রেটার দেন ফ্লোট। এই যে এবার এই দুটো অংশ নাও, এটার সাথে এটার তুলনা করো। ক্যারেক্টার গ্রেটার দেন ফ্লোট, তার মানে ক্যারেক্টার ফ্লোটের থেকে বড় বলতেছে, কিন্তু তারা কি সঠিক বলতেছে? বলতেছে না। কেন বলতেছে না? কারণ ক্যারেক্টার হচ্ছে কয় বাইট? 1 বাইট। আর ফ্লোট হচ্ছে কয় বাইট? 4 বাইট। তো 1 কি 4 এর থেকে বড়? অবশ্যই না। তার মানে এই অংশে আমরা রেজাল্টটা কি পাচ্ছি? ভুল পাচ্ছি। তার মানে এই অপশনটাও সঠিক নয়। এখন এখানে দেখো, এখানে এই চিহ্নটা কি? গ্রেটার দেন না লেস দেন? অবশ্যই এই চিহ্নটা কি বলা? লেস দেন। আর লেস দেন মানে কি? ছোট। তাহলে এখানে বোঝাচ্ছে যে ক্যারেক্টার লেস দেন ইন্টিজার, তার মানে ক্যারেক্টার ইন্টিজারের থেকে ছোট বা কম মেমোরি বা জায়গা দখল করে। তো এটা সঠিক বলতেছে। কেন? কারণ ক্যারেক্টার হচ্ছে 1 বাইট আর ইন্টিজার হচ্ছে কয় বাইট? 2 বাইট। তাহলে ক্যারেক্টার অবশ্যই ইন্টিজারের থেকে ছোট বা কম মেমোরি দখল করে। তো এতটুকু অংশের রেজাল্ট সঠিক আসলো। এখন তোমাকে এই অংশটা নিয়ে দেখতে হবে যে এখানে যে বিষয়টা বলছে সেটা সঠিক বলছে কিনা। তো এখানেও বলছে ইন্টিজার লেস দেন, এই চিহ্নটা কি?
এই যে লেস দেন মানে কি ছোট, তো বলছি ইন্টিজার লেস দেন ডাবল, তার মানে ইন্টিজার ডাবলের থেকে ছোট বা কম জায়গা দখল করে, তো এটাও সঠিক বলতেছে। কেন? কারণ ইন্টিজার হচ্ছে কয় বাইট, 2 বাইট, আর ডাবল হচ্ছে কয় বাইট, 8 বাইট, তো 2 অবশ্যই 8-এর থেকে কি ছোট, তাহলে এই জায়গায়ও সঠিক বলতেছে, এই জায়গায়ও সঠিক বলতেছে, তার মানে এই অপশনের সকল বিষয় কি আছে, সঠিক আছে। এই কারণেই আমাদের সঠিক অ্যান্সার এটা হচ্ছে গ। বুঝতে পারছেন? একইভাবে এটা সঠিক নয় কেন? এখানে বলছে ডাবল গ্রেটার দেন ক্যারেক্টার, এই যে গ্রেটার দেন মানে কি বড়, তো ডাবল কয় বাইট, 8 বাইট, আর ক্যারেক্টার কয় বাইট, 1 বাইট, তো এতটুকু অংশ সঠিক বলতেছে কারণ 8 1-এর থেকে বড়। এখন তুমি পরের অংশটা দেখো, পরের অংশ বলছে ক্যারেক্টার গ্রেটার দেন ইন্টিজার, তো ক্যারেক্টার কয় বাইট, 1 বাইট, ইন্টিজার কয় বাইট, 2 বাইট, তো 1 কি 2-এর থেকে বড়, এতটুকু অংশ কি সঠিক বললো তারা? এটা কিন্তু সঠিক বললো না। এখানে এই অংশটা সঠিক দিছে, বাট এই অংশটা কিন্তু ভুল, কারণ বলছে ক্যারেক্টার গ্রেটার দেন, এই যে গ্রেটার দেন মানে কি বড়, তো ক্যারেক্টার গ্রেটার দেন ইন্টিজার মানে ক্যারেক্টার ইন্টিজারের থেকে বড়, এটা কিন্তু সঠিক নয়, কারণ ক্যারেক্টার 1 বাইট আর ইন্টিজার 2 বাইট, তো 1 তো 2-এর থেকে বড় নয়, তাই না? তার মানে এই অপশনটাও ভুল। তো মাশরাফি রহমান মিম, আপনি এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানায় দেন, আর 7 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা ছিলাম, 7 নাম্বার পর্যন্ত ক্লিয়ার কিনা সেটাও একটু বলো। আচ্ছা, আপনি বুঝতে পারছেন, বোঝার জন্য ধন্যবাদ। আমরা এখন 8 নাম্বার কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, আমাদের একটু সময় লাগতেছে, বাট আমরা কিন্তু বিষয়গুলো পূর্ণাঙ্গ এবং খুবই ডিটেলসভাবে শিখতেছি, এর ফলে আমাদের এই রিলেটেড আরও প্রশ্ন আসলে আমরা সমাধান করতে পারবো। প্রয়োজন আজকে যদি 25টা আমরা সমাধান করতে না পারি, কালকে আবার আমরা বাকি সব কোশ্চেনগুলো সমাধান করবো, এটা নিয়ে চিন্তার কিছু নাই, কিন্তু পুরো কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। তো 8 নাম্বার দেখো, 8 নাম্বার কি বলছে, এক্স ইকুয়াল POW পাও ফাংশন 3,2 প্লাস 5% 2 প্লাস 3। হ্যাঁ, তোমাকে জানতে চাইছে যে এক্স এর মান কত। খুবই 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 ক্রিটিক্যাল এবং ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো ক নাম্বার অপশন দেওয়া আছে 10, খ নাম্বার আছে 11, গ নাম্বার আছে 12, ঘ নাম্বার আছে 13। এখন কোনটা হবে দ্রুত বলো। এই প্রশ্নের অ্যান্সার কি হবে দ্রুত বলেন। আইপিএস এর চার্জ আছে, হ্যাঁ আইপিএস এর চার্জ আছে, আইপিএস দিয়ে চলতেছে, দেখা যাক আর কত সময় চলতে পারে। অলরেডি লাইটের আলোটা কিছুটা কমে গেছে। আচ্ছা, আজকে 25 পর্যন্ত না হলে আমরা দেখি 1 ঘন্টার মধ্যে কতটুকু আমাদের ক্লাসটা এই পর্যন্ত। আমরা 47 মিনিটের ক্লাস হয়ে গেছে, আমরা 1 ঘন্টা ক্লাসটা করব, দেখি 1 ঘন্টায় কতটুকু সমাধান করা যায়। বাকিটা আমরা আগামীকালের যে লাইভ ক্লাস আছে সেই লাইভ ক্লাসে আমরা সমাধান করব। আমি বারবারই বলতেছি যে এমন না যে তোমাদের আগামীকাল কোনো পরীক্ষা আছে, পরীক্ষা এখনও অনেক দেরি হবে, আবার হয়তো পিছাবে ডেট। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরেই পড়বো এবং পুরো বিষয়গুলো বারবার রিভিশন করে একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করে রাখবো, যেন পরীক্ষার সময় আমাদের কোনো সমস্যা না হয়। অ্যান্সার দিছো সবাই ঘ, অর্থাৎ 13। তো সঠিক উত্তর কি আসবে এটা আমরা দেখি, একটু সমাধান করে দেখি। তো বোঝার চেষ্টা করো, যারা অলরেডি লাইভে আসো তারা দেখো, খেয়াল করো বুঝতে পারো কিনা, আর না বুঝতে পারলে অবশ্যই রেসপন্স করতে হবে। তো এতটুকু অংশ কিন্তু আমরা এর আগেও সমাধান কিভাবে করতে হয় আমরা দেখছি। পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়, ভাগফল বোঝায় নাকি ভাগশেষ বোঝায়? পার্সেন্টেজ দ্বারা কি বোঝায় রে? পার্সেন্টেজ দ্বারা বোঝায় হচ্ছে ভাগশেষ। তো আশা করতেছি এই অংশটা কিভাবে সমাধান করতে হবে সেটা আর আলোচনার প্রয়োজন নাই। এখন আমি যে অংশটা একটু জানাই দেব তোমাদের, সেটা হচ্ছে এই অংশটা। ঠিক আছে, যারা গতদিন ক্লাসে ছিল না তারা খেয়াল করে দেখো, এখানে একটা ফাংশন ব্যবহার করা হয়েছে যাটার নাম দেওয়া হয়েছে POW। তো POW মানে হচ্ছে পাওয়ার। পাওয়ার বলতে আমরা কি বুঝি, সূচক, তাই না? তো এখানে পাওয়ার ফাংশন ব্যবহার করা হয়েছে। এখন পাওয়ার ফাংশনের সিনট্যাক্সটা তোমাদের গতদিন কি বলছিলাম, পাওয়ার ফাংশনে প্রথমে থাকে পাও বা POW এবং ব্র্যাকেটের মধ্যে দুইটা মান দেয়া থাকে। সেখানে প্রথম যে মানটা সেটা ভিত্তির মান নির্দেশ করে, আর পরবর্তী যে মানটা সেই মানটা কার মান নির্দেশ করে, সূচকের মান নির্দেশ করে। তো এখানে পাও দ্বারা তোমাকে বুঝাইছে যে এই অংশটা পাওয়ার হিসেবে থাকবে, যেখানে দুইটা মান দিছে, একটা দিছে 3 একটা দিছে 2। তো বলো তো প্রথম যে মান সেই মানটা কার মান হয়, ভিত্তির মান, তার মানে 3 চলে যাবে বেস বা ভিত্তির অংশে, আর কমার পরের যে মানটা থাকে সেই মানটা হচ্ছে কার মান, পাওয়ার বা সূচকের মান। তো সূচক হিসাবে এখানে কত দেয়া আছে 2, তাহলে 2টা উঠে যাবে হচ্ছে
3-এর পাওয়ার বা সূচক হিসাবে। তাহলে এতটুকু অংশ সমান তুমি লিখতে পারো হচ্ছে 3 স্কোয়ার। বিষয়টা বুঝতে পারছো? ক্লিয়ার কিনা দ্রুত বলো। পাওয়ার দ্বারা বুঝায় আমাকে এটাকে পাওয়ার আকারে লিখতে হবে, যেখানে প্রথম মানটা কার মান নির্দেশ করে? ভিত্তির মান, তো ভিত্তি হিসেবে এখানে কি দেওয়া আছে? 3। দ্বিতীয় মানটা কার মান নির্দেশ করে? সূচকের মান, তো সূচক হিসেবে এখানে কি দেওয়া আছে? 2। তার মানে সূচকের জায়গায় চলে যাবে 2, তার মানে এই অংশটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস এতটুকু অংশের মান কি হবে? দেখো পার্সেন্টেজ, পার্সেন্টেজ দ্বারা কি বোঝায়? ভাগশেষ। এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা 2 দ্বারা 5কে ভাগ দিব এবং ভাগ দিয়ে তার ভাগশেষের মানটা নিব। তো 2 দ্বারা 5কে ভাগ দিলে ভাগশেষের মান কত হবে? 2 2 4, তাহলে ভাগশেষ অবশ্যই আমরা কত পাবো? 1 পাবো। আর পরের অংশটা স্পষ্ট কত দেয়া আছে? 3 দেয়া আছে। তাহলে এখানে 3 স্কোয়ার করলে কত হবে বলো তো? 9। আর এদিকে 3 আর একে কত? 4। 9 আর 4 কত হচ্ছে? 13। তাহলে এখানে যে টোটাল অ্যান্সার বা সঠিক অ্যান্সার সেটা হচ্ছে 13। তো তোমরা যারা 13 অ্যান্সার করছো, তোমরা বিষয়টা খুবই সুন্দরভাবে বুঝতে পারছো এবং সঠিক অ্যান্সার দিচ্ছ, এর জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, বাকি যারা ক্লাস করনি এবং অ্যান্সার দিতে পারোনি তারা বুঝছো কিনা একটু বলো। রুজুল ইসলাম, ডিউয়ের এক্সাম পিছাবে তো অবশ্যই হয়তো বা, কারণ আমাদের করোনা সিচুয়েশন তো ডে বাই ডে খারাপ যাচ্ছে এবং লকডাউন হয়তো আরও বাড়বে, তো সেক্ষেত্রে পিছাইতেও পারে। তারপরও দেখা যাক কি হয়। আচ্ছা, এই কোশ্চেনটাও আমরা বুঝতে পারলাম। এরপরে বলছে নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 দেয়া ছিল নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? অপশন কি দেয়া ছিল? ক নম্বরে দেয়া ছিল সি, খ নম্বরে দেয়া ছিল হচ্ছে ফরট্রান, গ নম্বরে দেয়া ছিল হচ্ছে এসকিউএল, ঘ নম্বরে দেয়া ছিল হচ্ছে অ্যালগল। বলো, দ্রুত বলো, নিচের কোনটি চতুর্থ প্রজন্মের বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ? নিচের কোনটি চতুর্থ প্রজন্ম বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ? মেহেদি হাসান বলছো নেট প্রবলেম। নেট কি আমাদের ক্লাসের নেট প্রবলেম? আচ্ছা, এটার অ্যান্সার দিচ্ছে হচ্ছে গ, সি, অর্থাৎ এসকিউএল। ঠিক আছে, হ্যাঁ, তো এটা সঠিক অ্যান্সার বলছো তোমরা। নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? সেটা হচ্ছে এসকিউএল। আচ্ছা, এসকিউএল এর পূর্ণরূপ কি বলো? পূর্ণরূপ থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন অবশ্যই থাকবে। পূর্ণরূপগুলো অবশ্যই পড়ে নিবা। তো 6টা চ্যাপ্টারের সকল পূর্ণরূপগুলো তোমাদের যে আইসিটি বস বইটা আছে, সেই আইসিটি বস বইয়ের কিন্তু প্রথম 2 পৃষ্ঠা দিয়ে আছে। পূর্ণরূপগুলো পড়ে নিলে একটা কোশ্চেন তো অবশ্যই থাকবেই মাস্ট। পূর্ণরূপ থেকে একটা আসলে একটা কমন পাবা, যদি 2টা আসে 2টাও পাবা। এজন্য পূর্ণরূপগুলো পড়ে একদম রেডি করে রাখবা। ঠিক আছে, আমি আবার ওগুলো ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসে দিয়ে দিব, অথবা আইসিটি বস যে গ্রুপ আছে সেই আইসিটি বস গ্রুপে শেয়ার করে দিব পূর্ণরূপগুলো। কিন্তু পূর্ণরূপ অবশ্যই পড়ে রাখতে হবে। এসকিউএল এর পূর্ণরূপ কি? এসকিউএল এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আর চতুর্থ প্রজন্মের ভাষাগুলো কি কি সেগুলো তোমাকে খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে। চতুর্থ প্রজন্মের ভাষার আরও একটা কোশ্চেন দেওয়া ছিল নিচে, ওখানে কিন্তু আলাদা অপশন দেওয়া আছে। সবসময় যে একই অপশন দেওয়া থাকবে তা না। তো চতুর্থ প্রজন্মের ভাষাগুলো কি কি? এসকিউএল আছে, ওরাকল আছে, ভিজুয়াল বেসিক আছে। যারা এর আগের ক্লাসগুলো করনি তারা একটু লিখে নিতে পারো। চতুর্থ প্রজন্মের ভাষাগুলো কি কি? এসকিউএল, ওরাকল, ভিজুয়াল বেসিক, এরপরে হচ্ছে নোম্যাড, এরপরে আছে কি ইন্টালেক্ট, এরপরে আছে ফোকাস, র্যাপপোর্ট, এসকিউলিটস, সিএসএল, হ্যাঁ, এক্সেট্রা আর কি। আরও অনেকগুলো আছে। এখন সবগুলোই তো আমাদের মনে রাখা অনেকটা ডিফিকাল্ট হবে। আমরা মোটামুটি যেগুলো আমাদের এইচএসসি পাঠ্য বইগুলোতে ছিল এবং যেগুলো অপশন আকারে সাধারণত থাকতে পারে সেগুলো তোমাকে মনে রাখতে হবে। তাহলে চতুর্থ প্রজন্মের ভাষা এগুলাকে কি বলা হচ্ছে?
4GL, চতুর্থ প্রজন্মকে আরেকটা নাম দ্বারা প্রকাশ করা হয়, তার নাম কি 4GL। 4GL মানে কি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, তোমাদের যদি কারো এটা লিখে নেওয়ার প্রয়োজন হয় লিখে নিতে পারো। আমরা এর পরবর্তীতে 10 নম্বর কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10 আমরা মনে হয় কত 9 পর্যন্ত সমাধান করলাম, তাই না? এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10 কি বলছে? বলছে প্রতিবার একটি করে লাইন অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম, প্রতিবার একটি করে লাইন অনুবাদ করে প্রতিবার একটি করে লাইন অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম? অপশনগুলো এখানে কি কি দেয়া ছিল? অপশনগুলো একটা দেয়া ছিল লিঙ্কার, একটা দেয়া ছিল অ্যাসেম্বলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, এটা হচ্ছে কম্পাইলার। তো বলো অ্যান্সারটা কি হবে? এটাই হয়তো আমাদের আজকের ক্লাসের সর্বশেষ কোশ্চেন। দেখি, অথবা আরো দুই একটা যদি আমরা সমাধান করতে পারি। আচ্ছা, দ্রুত অ্যান্সার বলো। এখানে কোশ্চেনটা দেওয়া আছে প্রতিবার একটি করে লাইন অনুবাদ করে কোন অনুবাদক প্রোগ্রাম? আচ্ছা, কিছু অ্যান্সার পাওয়া গেছে, তোমরা অ্যান্সারে বলছো হচ্ছে কি সি। তো এটার সঠিক উত্তর হচ্ছে কি সি, ইন্টারপ্রেটার। আচ্ছা, তার আগে বলো যে অনুবাদক প্রোগ্রাম কয়টা? আমরা এই কোশ্চেনের ব্যাখ্যায় আসব, তার আগে বলো অনুবাদক প্রোগ্রাম কয়টা? অনুবাদক প্রোগ্রাম কয়টি? অনুবাদক প্রোগ্রাম কয়টি? আচ্ছা, অনুবাদক প্রোগ্রামের অ্যান্সারে বলছো যে অনুবাদক প্রোগ্রাম হচ্ছে তিনটা। সেই তিনটা কি কি দেখো? এই যে একটা এখানে দেয়া আছে অ্যাসেম্বলার, একটা এখানে দেয়া আছে ইন্টারপ্রেটার, আর একটা দেয়া আছে কম্পাইলার। এই তিনটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। লিঙ্কার কিন্তু কোনো অনুবাদক প্রোগ্রাম নয়, ঠিক আছে? তো এখানে বলছে যে অনুবাদক প্রোগ্রাম কোনটা এক লাইন করে অনুবাদ করে। তো ইন্টারপ্রেটার কি করে? লাইন বাই লাইন। এটা কোশ্চেনটা দুইভাবে আসতে পারে। কখনো তোমাকে বলতে পারে যে এক লাইন করে অনুবাদ করে, অথবা তোমাকে অপশনে দিতে পারে কি লাইন বাই লাইন, এটাও দিতে পারে। তো এক লাইন বলুক আর লাইন বাই লাইন বলুক, বা প্রতিবার একটি করে লাইন বলুক, যাই বলুক না কেন, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে? ইন্টারপ্রেটার হবে। আর কম্পাইলারের ক্ষেত্রে কি হবে? দেখো, কম্পাইলারের ক্ষেত্রে যখন আমাকে বলবে পুরো প্রোগ্রাম, অথবা পুরো প্রোগ্রাম না বলে কি বলতে পারে? যে সম্পূর্ণ প্রোগ্রাম। অপশনগুলো এইভাবে থাকতে পারে, পুরো বলুক আর সম্পূর্ণ বলুক। যদি বলে যে পুরো প্রোগ্রাম বা সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে কোনটা, সেক্ষেত্রে আমাদেরকে কি বলতে হবে? কম্পাইলার। তাহলে ইন্টারপ্রেটার কি করে? এক লাইন বা লাইন বাই লাইন অনুবাদ করে, আর কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রাম বা সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে। পুরো প্রোগ্রাম বা সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে কি? কম্পাইলার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেনের সমাধান, যে অনুবাদক প্রোগ্রাম তিনটে, একটা অ্যাসেম্বলার, একটা ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে কম্পাইলার। যেখানে ইন্টারপ্রেটার কি করে? এক লাইন করে অনুবাদ করে, আর কম্পাইলার কি করে? পুরো প্রোগ্রাম একসাথে। যেহেতু এখানে বলছে প্রতিবার একটি করে লাইন, তাহলে অ্যান্সারটা কি হবে? ইন্টারপ্রেটার হবে।
তাহলে আমরা 10টা কোশ্চেন সমাধান করে নিলাম। এর পরের যে কোশ্চেনগুলো আছে এগুলা সমাধান করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। তো আমরা পরবর্তী যে বাকি 15টা কোশ্চেন এগুলো আগামীকালের যে রাতে 9টা অথবা 9:30টার যে লাইভ ক্লাসটা থাকবে তোমাদের দেয়া, সেখানে আমরা সমাধান করে অন্য কোনো আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো। আমি পরে কোশ্চেনগুলো দেখলাম, এগুলো আসলে আমরা যে আলোচনা করছি সেই পূর্বের আলোচনার মধ্যেই সেই কোশ্চেনের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এগুলোতে বেশি সময় লাগবে না। এই জন্য আমরা আগামী ক্লাসে বাকি যে 15টা কোশ্চেন আছে পরীক্ষার, সেই 15টা কোশ্চেন সমাধান করে অন্য কোনো আরেকটা নতুন টপিক শেখার চেষ্টা করব। আর তোমরা এই লাইভ ক্লাসটা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবা। আর লাইভ ক্লাসের আলোচনার বিষয়গুলো তোমরা নোট করে নিবা। আর যদি তোমরা নোটগুলো পেতে চাও তাহলে অবশ্যই তোমরা যে আইসিটি বস যে গ্রুপটা করে দেওয়া হয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন করে নিবা, এবং সেখানেও তোমাদের যে ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ডদের ইনভাইট করে নিবা। গ্রুপের লিঙ্কটা পেজে দেওয়া আছে, তোমরা একটু পেজের নিচের দিকে গেলেই আইসিটি বস গ্রুপের যে লিঙ্ক সেটা পেয়ে যাবে, অথবা তোমরা সার্চ করলেও সেটা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, দেখা হবে আবার আগামী কালের ক্লাসে। ঠিক আছে, তোমাদের সকলকে ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ।